উত্তরপ্রদেশের সরজু নদীর তীরে অযোধ্যা নগরীর অবস্থান। এখানেই জন্মগ্রহণ করেন শ্রীরামচন্দ্র। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে নির্মিত হয়েছে রাম মন্দির। 500 বছর পর শ্রীরামচন্দ্রের ঘরে ফেরা, সেই উপলক্ষে সেজে উঠেছে অযোধ্যা নগরী। তা দেখতে আমরাও পৌঁছে গেলাম অযোধ্যাতে। নমস্কার, আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আজকে পৌঁছে গেছি রাম মন্দিরের সামনে। আমরা যে জায়গাটায় রয়েছে এটা হচ্ছে রামপথ। কলকাতা এয়ারপোর্ট থেকে দুপুর 1:25 ফ্লাইট ধরে 1 ঘন্টা 40 মিনিটেই পৌঁছে যাওয়া যায় অযোধ্যা। আমরাও ফ্লাইট ধরে অযোধ্যা এসে পৌঁছলাম। অযোধ্যা এয়ারপোর্ট থেকে শ্রীরাম জন্মভূমির দূরত্ব 12 কিলোমিটার। আমরা তাই একটা ক্যাব নিয়ে নিলাম। কলকাতা থেকে ট্রেনে অযোধ্যা আসতে চাইলে আসতে হবে অযোধ্যা ধাম জাংশন। এখন নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা ধাম জাংশন। ঝাঁ চকচকে স্টেশন। কলকাতা থেকে অযোধ্যার 2টি ট্রেন রয়েছে, 13009 দুন এক্সপ্রেস আর 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আমরা এখন গাড়িতে উঠে বসেছি এবং গাড়ি নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলটা অলমোস্ট 10-12 কিলোমিটার আমাদের এই এয়ারপোর্ট থেকে। তো বাইরে বেশ ভালোই ঠান্ডা রয়েছে, টেম্পারেচার যদিও বললো খুব একটা কম নয়, কিন্তু খুব ঠান্ডা ওয়েদার আর কুয়াশা রয়েছে কিন্তু বাইরে। আমরা হোটেলে এসে পৌঁছলাম। অযোধ্যায় এখন এত ট্যুরিস্টদের ভিড়, রুম পাওয়াটাই কঠিন। আর তার মধ্যে রুমের ভাড়াগুলোও এখন আকাশ ছোঁয়া। সেই জায়গায় আমরা দেখে শুনে একটা রুম পেয়েছি, এটার ট্যারিফ 1800 টাকা। এবং সব থেকে মজার কথা হলো এর লোকেশনটাও রাম মন্দিরের বেশ কাছাকাছি, রাম মন্দির থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে, যার ফলে যেতে আসতেও খুব একটা অসুবিধা হবে না। ই রিক্সা তো পাওয়াই যায়, যদিও কোনোটাই মন্দিরের কাছ অবধি এখন যাচ্ছে না। কিছুটা ই রিক্সা করে গিয়ে তারপরে কিছুটা হেঁটে যেতে হবে। আমরা ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম। এসেই আমরা জাস্ট ব্যাগটা রুমে রেখে বেরিয়ে পড়েছি। টোটো নিয়ে নিয়েছি হোটেলের সামনে থেকেই। আমরা এখন যাচ্ছি রাম মন্দিরের দিক। যদিও সামনে অবধি তো টোটো যেতে দেবে না, যতটা যাওয়া যায় টোটো করে যাব, বাকি পথ হেঁটে। বাইরে একটা কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন এসে গেছি যে জায়গাটায়, একবার চারদিকের ভিউটা দেখুন। সবাই একটা আলাদাই জোশের মধ্যে রয়েছে। পিছনেই রয়েছে শ্রী হনুমানগড়ি। টোটো থেকে নামার পর মোটামুটি এই যে 500 মিটার রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, তার দুদিকে সারি দিয়ে একটার পর একটা দোকান, যেখানে মেনলি পুজো সামগ্রী বিক্রি হচ্ছে, এছাড়াও আরো নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। ফাইনালি শ্রীরাম জন্মক্ষেত্রের একদম সামনে আমরা। এই যে এখানেই দেখা যাচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়েই ভেতরে যেতে হবে। ভেতরে কিরকম ভিড় জানি না বাবা। পাঁচশো বছর বাদে রামলালা ফিরে এসছেন তার বাড়িতে, সেই জন্য অযোধ্যা সেজে উঠেছে আর সারা দেশের মানুষের উত্তেজনা এখন তুঙ্গে। চারদিক থেকে বেশ সুন্দর ধীরধুরোর গন্ধ ভেসে আসছে। পুরোটা কিন্তু পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি রাম জন্মক্ষেত্রের দিকে। ওই যে পেছনে আওয়াজ শুনতে পাচ্ছেন, জয় শ্রীরাম। ভাইবটাই আলাদা। মন্দিরে যাওয়ার পথে জায়গায় জায়গায় জল পাওয়া যায়। বয়স্কদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে।
আমরা ব্যাগেজ স্ক্যানিং এর জায়গায় চলে এলাম। ঢুকে তো পড়েছি, কিন্তু মন্দির অবধি এখনো যেতে পারিনি। মন্দিরের পথ এখনো অনেকটা, এরপরে আর কিন্তু মোবাইল এখন অ্যালাউড নয়। এই জায়গাটা হচ্ছে লকার রুম, এখানে আপনাদের সমস্ত ব্যাগেজ ড্রপ করতে হবে এবং মোবাইল ক্যামেরা এগুলো এখানে ড্রপ করতে হবে। বিপুল সংখ্যক দর্শনার্থী রোজ যেহেতু এখানে ভিড় করছেন, তার জন্য জুতো রাখার জায়গাটা অনেকটা বড়, অনেক শু র্যাক রয়েছে, এখানে জুতো রেখে তবেই ভেতরে যেতে পারবেন। এখানে এই যে শু র্যাকগুলো দেখলেন, যেখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে, ব্যাগেজ ড্রপের ব্যবস্থা রয়েছে, সবটাই কিন্তু নিঃশুল্ক, ফ্রি অফ কস্ট, কোনোটার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। আমরা ক্যামেরা, মোবাইল, ব্যাগ সব ড্রপ করে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মন্দিরে পুলিশরা খুবই হেল্পফুল, ওনারা আমাদের কয়েকটা ছবি তুলে দিলেন। অসাধারণ সুন্দরভাবে তৈরি রাম মন্দির। আমরা ভেতরে থাকাকালীন আরতি শুরু হলো। গর্ভগৃহে বিরাজ করছেন রামলালা, এখানে বাল্য রূপে পূজিত হন তিনি। চারদিকে ধূপধুনোর গন্ধ, তার সাথে হলুদাভ একটা আলো, এত ভক্ত সমাগম, সব মিলিয়ে একটা আলাদা আবেশ। আমাদের দর্শন হয়ে গেছে এবং আমাদের হাতে এসে গেছে প্রসাদ। সমস্ত দর্শনার্থী যখন দর্শন করে বেরোচ্ছেন, তাদের হাতে এরকম প্রসাদ দেওয়া হচ্ছে। আর একটা ভীষণ মজার ব্যাপার, আমরা যেমন দর্শন করেছি, তার সাথে আমরা শুধু দর্শন করতে পেরেছি তা নয়, আমরা তার সাথে সাথে আরতিও দেখতে পেয়েছি। আরতি দেখার প্রসেসটা কিন্তু অন্যরকম। অনলাইনে আগে স্লট বুক করতে হবে, যেহেতু এখন অনলাইনের প্রসেসটা বন্ধ রয়েছে। আমাদের মতন যারা সময় মতন সেখানে ঢুকে যেতে পেরেছিলেন, তারা সবাই আরতি দেখতে পেয়েছেন। প্রসাদ হিসাবে কি দিয়েছেন সেটা খুলে দেখি, আর আপনাদের জন্য রইল সেই প্রসাদের এক ঝলক। নকুলদানা শুকনো প্রসাদ, খুবই ভালো হয়েছে। যারা আমরা দূর দূর থেকে এসেছি, তারা আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। আমাদের মন্দির দর্শন হয়ে গেল। হনুমানগড়ির দিকে এগিয়ে চললাম। হনুমানগড়ির প্রবেশদ্বারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। অনেকটাই রাত হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি শ্রী হনুমানগড়ি টেম্পলে। রাম মন্দিরের ঠিক পাশেই হনুমানগড়ি মন্দিরে আমরা এখন ঢুকে পড়বো। আর এখানে যেহেতু ক্যামেরা, মোবাইল অ্যালাউড, তাই জন্য সেগুলো সমস্ত নিয়েই ভেতরে যাচ্ছি। বিক্রমাদিত্য এই মন্দিরটি নির্মাণ করেন। স্থানীয়রা মনে করেন যে পবনপুত্র হনুমান এখানে অযোধ্যার প্রহরী হিসেবে অবস্থান করেন। মন্দিরের ভেতরে মা অঞ্জনীর কোলে হনুমানের বাল্য মূর্তি রয়েছে। আমরা এবার বাইরে একটু দোকানগুলো ঘুরে দেখতে লাগলাম। এই সময় খুব সুন্দরভাবে সেজে উঠেছে পুরো অযোধ্যা। আমরা যদিও ননভেজ প্রেমী, কিন্তু ভেজ ছাড়া এখানে গতি নেই। আর ভালো ভেজ রান্না হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আমরা এখন চলে এসেছি একটা রেস্তোরাঁতে এবং আমরা আজকে নিয়েছি বাটার রুটি, মিক্স ভেজ, পনির, সবকিছু দিয়ে আমরা ডিনার করে তারপরে একদম হোটেলে যাব। ডিনার করে আমরা টোটো ধরে হোটেলে ফিরলাম। গুড মর্নিং। আজকে আমাদের সকালটা শুরু হয়েছে একটু দেরিতে, আর সকালে বেরিয়েই প্রথমে আমরা চলে এসেছি টোটো করে যুগল মাধুরীকুঞ্জ আশ্রমে এই মন্দিরটা ঘুরে দেখবো বলে। আমরা যে জায়গাটায় রয়েছি এটা রামপথ, এটা দিয়েই পুরো একদম রাম মন্দির অবধি যাওয়া যায়। কালকে সন্ধেবেলাও আমরা এই পথ দিয়েই গেছিলাম রাম মন্দিরে। রাম মন্দিরে দেবতার দর্শন থেকে পুরো যাওয়ার প্রসেসটা কালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমরা আর সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি না। আমরা আজকে যেটা তুলে ধরতে চাইছি, সকাল থেকে মানুষের ঢল দেখুন, প্রচুর মানুষ আজকে ভিড় করছেন সকাল থেকে। সেই ভাইবটা, সেটা দেখার জন্যই আজকে সকালে আবার আসা। এখানে জায়গায় জায়গায় ভান্ডারা হচ্ছে, যেখানে বিভিন্ন খাবার জিনিস বিতরণ করা হচ্ছে। আমরা স্ট্রিট সাইড একটা স্টলে ধোসা খেতে চলে এলাম। ইউপিতে এসে ধোসা, একেই বলে ফিউশন অফ কালচার। এখানে সমস্ত রকমের খাবারই মোটামুটি পাওয়া যাচ্ছে, অবভিয়াসলি ভেজ। এরপর দিনের বেলা একবার রাম মন্দির ঘুরে আমরা এগিয়ে চললাম দশরথ মহলের দিকে। অযোধ্যা মানে প্রথমেই এখন যেমন রাম মন্দিরের কথা মনে আসছে, এছাড়াও অযোধ্যায় দেখার অনেক কিছু রয়েছে। আমরা এখন এসে গেছি দশরথ ভবন দেখতে। দশরথ ভবনের ভেতরে দেখছি বেশ ভিড়, কি হচ্ছে একবার গিয়ে দেখা যাক ভেতরে।
দশরথ মহল, রাজা দশরথের মহল। কে জানি ছোটবেলায় রামলালা হয়তো এখানেই খেলাধুলা করে বেড়াতেন। ভেতরে মূর্তিও রয়েছে, সেখানেই প্রচুর মানুষজন ভিড় করেছেন, আমরাও একবার দেখে আসি। रघुवंशी संतन सुखदाये, रघुवंशी संतन सुखदाये। দশরথ মহল দেখে আমরা কনক ভবন দেখার জন্য এগিয়ে চললাম। আমরা এখন ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি কনক ভবন। শ্রীরামের সাথে মাতা সীতার যখন বিবাহ হয় তখন কৈকেয়ী মাতা সীতাকে এই ভবন গিফট করেন, মানে এখানেই রাম সীতার সংসার ছিল। এখানেই রয়েছে রাম দরবার, তবে এটি কেবলমাত্র দীপাবলির দিনেই সাধারণের জন্য খোলা থাকে। আমরা এবার এগিয়ে চললাম লতা মঙ্গেশকর চকের দিকে। এখানেই পাশাপাশি রাম কি পৌরি ও নয়াঘাট অবস্থিত। যাওয়ার পথে একটা জায়গায় বোঁদে বিতরণ করছে দেখে বোঁদে খেলাম। স্থানীয়রা রাস্তার ধারে বাড়িতে তৈরি দই বিক্রি করছেন। আমরা একটা টোটো ধরে লতা মঙ্গেশকর চকে এসে পৌঁছলাম। আমরা এসে পৌঁছে গেছি নয়াঘাটে লতা মঙ্গেশকর চকে। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজি, যার গলায় স্বয়ং সরস্বতী দেবীর অধিষ্ঠান, তার নামে এই চক, এবং সেই চকের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এত বড় একটা বীণা। চকে প্রচুর মানুষের ভিড়, নিজেদের মতো আনন্দ করছেন সকলে। আমরা এগিয়ে চললাম রাম কি পৌরির দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি রাম কি পৌরি ঘাটে। এসেই যেটা প্রথম মন ভালো লাগলো, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাতে বাইরে বোর্ডে লেখা রয়েছে সরজু নদীর তীরে এরকম পরপর সিরিজ অফ ঘাট রয়েছে। প্রচুর ভক্তরা প্রতি বছর ভিড় জমান এখানে, আর এই সময় অযোধ্যায় তো সাজো সাজো রব, সেই জন্যই স্বভাবত ভিড়টা আরো বেশি। যে দ্বীপ মহোৎসব এখানে হয়, যার ছবি আমরা কালকে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখেছি, সেটা এই সরজু নদীর তীরে রাম কি পৌরি ঘাটেই হয়। রাম কি পৌরি ঘোরাঘুরি করে ধর্মপথ ধরে আমরা রামপ্রস্থ হোটেলে এসে পৌঁছলাম। এখানে রেস্তোরাঁটা খুব ভালো। আমরা লাঞ্চ করে নিলাম, এরপর হোটেলে ফিরে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। সারা দিন বেশ বেলা অবধি কিন্তু কুয়াশায় ঢাকা ছিল পুরো অযোধ্যা। একটু বেলা বাড়তে যখন রোদ উঠেছিল বেশ ভালো লাগছিল, ঠান্ডাটা তখন গা সওয়া হয়ে গেছিল। আর যেই সূর্যাস্ত হয়ে গেছে এখন আবার খুব কনকনে ঠান্ডা লাগছে। আমরা তাই জন্য সমস্ত ঢেকে ঢুকে নিয়েছি। আমরা এখন এসে গেছি নয়াঘাটে, সরজু নদীর তীরে যে সন্ধ্যারতি হয় সেটা এখন আমরা দেখব। নয়াঘাটে নৌকোবিহারেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যারতি দেখতে হলে বিকেল বিকেল চলে আসুন। আমরা পৌঁছে দেখলাম আরতির প্রস্তুতি চলছে। সন্ধ্যারতির প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যারতি শুরু হয়ে যাবে। এখানে ঘাটে অনেক অনেক জায়গায় সন্ধ্যারতি হয়, তার মধ্যে এখানটায় সব থেকে বড়সড় একটা আরতি হয় বলে আমরা এখানেই এসে বসেছি। সন্ধ্যারতি শুরু হলো। আপনারা নিজেরা চাইলেও এখানে আরতি করতে পারবেন। আরতি শেষ হতেই উল্টো দিকে রাম কি পৌরিতে লেজার শো শুরু হয়ে গেল।
উল্টো দিকের ঘাটে সন্ধ্যারতি শেষ হওয়ার পর ভোগের প্রসাদ নিতে না নিতেই এখানে শুরু হয়ে গেছে লাইট অ্যান্ড সাউন্ড শো। ঠিক সন্ধ্যারতি যেদিকে হচ্ছে তার উল্টো দিকের ঘাটেই হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো, লেজার শো। ভীষণ সুন্দর, পিছনের এই পুরো বিল্ডিংটা আলোর খেলা চলছে আর ওদিকে স্ক্রিনে রামায়ণের বিভিন্ন কাহিনী তুলে ধরা হচ্ছে। আপনারা যারা অযোধ্যা ঘুরতে আসবেন তারা কিন্তু সময়টা মাথায় রেখে এই দুটো জিনিস কোনোভাবে মিস করবেন না। সব টাইমিংগুলো আমাদের ভিডিও ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। এবার ফেরার পথ ধরলাম। হোটেল থেকে লাগেজ নিয়ে রেল স্টেশনে এসে পৌঁছলাম। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আমাদের দেশ যেমন পেয়েছে একটা নতুন এয়ারপোর্ট, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর ঠিক সেরকম ভাবেই নতুনভাবে সেজে উঠেছে অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশন। আর আমরা রয়েছি অযোধ্যা ধাম জাংশন রেলওয়ে স্টেশনের সামনে। রাত 8:53 কলকাতা এক্সপ্রেস ধরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। সম্পূর্ণ অযোধ্যা ভ্রমণের জন্য 2 দিনই যথেষ্ট, তবে চাইলে 3 দিন থাকতেই পারেন অযোধ্যাতে। কলকাতা থেকে ফ্লাইটে বা ট্রেনে অযোধ্যা পৌঁছে প্রথমেই হোটেলে চলে আসুন। এরপর হনুমানগড়ি ঘুরে চলে আসুন রাম মন্দির দেখার জন্য। পরদিন সকালে বেরিয়ে প্রথমে দেখুন দশরথ মহল, তারপর কনক মহল ঘুরে রাম দরবার দেখে চলে আসুন লতা মঙ্গেশকর চকে। এখানে ঘুরে দেখুন রাম কি পরি। এরপর লাঞ্চ করে বিকেলে চলে আসুন সরজু নদীর তীরে। এখানে নৌকো বিহার করতে পারেন। সন্ধ্যায় সন্ধ্যারতি ও লেজার শো দেখে ট্রেন ধরে ফেরার পথ ধরুন। অযোধ্যাতে মন্দিরের আশেপাশেই বেশ কিছু হোটেল রয়েছে। আমরা ছিলাম গোবিন্দ অতিথি ঘরে। একটু আউটস্কার্টে থাকতে চাইলে থাকুন রামপ্রস্থ হোটেলে। কম খরচে থাকতে হলে থাকার জন্য অনেক ধর্মশালা পেয়ে যাবেন। স্টেশনের কাছে থাকতে চাইলে স্টেশনের বাইরেই গুজরাটি ধর্মশালা পেয়ে যাবেন। অযোধ্যায় সব রকমের খাবারই পাওয়া যায়, কিন্তু বলা বাহুল্য সব খাবারই নিরামিষ। স্ট্রিট ফুডের মধ্যে গরম দুধ, সিঙ্গারা, সামোসা চাট, সুইটকর্ন, ধোসা ইত্যাদি পাওয়া যায়। লাঞ্চ ডিনার করতে চাইলে রামপথের চন্দ্রা ভোজনালয়ে যেতে পারেন। এছাড়া রয়েছে সিন্ধ এ পাঞ্জাব ও আরো অনেক ভোজনালয়। তবে অযোধ্যার বেস্ট খাবার পাওয়া যায় রামপ্রস্থ রেস্তোরাঁয়। কনক ভবন যাওয়ার পথে মধুরম রেস্তোরাঁও বেশ ভালো। অযোধ্যায় ঘিয়ের বেসনের লাড্ডু, প্যাঁড়া বেশ ফেমাস। এগুলো বাড়ির জন্য আনতে পারেন। এছাড়া টুকটাক কেনাকাটার জন্য শোপিস, মূর্তি, নানান পুজো সামগ্রী পেয়ে যাবেন। অযোধ্যার প্রতিটি দর্শনীয় স্থানের পাশেই পানীয় জল ও স্মার্ট টয়লেটের ব্যবস্থা রয়েছে। কলকাতা থেকে অযোধ্যা জংশন যাওয়ার জন্য ট্রেনে খরচ স্লিপার ক্লাসে 450 টাকা পার হেড এবং থার্ড এসিতে 1200 টাকা মতো। অযোধ্যাতে হোটেলের ট্যারিফ মোটামুটি 1500 থেকে 2000 টাকা মতো পার নাইট ডাবল শেয়ারিংয়ের ক্ষেত্রে। মোটামুটি 450 থেকে 500 টাকায় এক একজনের সারাদিনের খাওয়া হয়ে যাবে অযোধ্যায়। অযোধ্যাতে দর্শনীয় স্থানগুলি মোটামুটি সবগুলোই কাছাকাছি, তাই বেশিরভাগ জায়গায় আপনি পায়ে হেঁটে ঘুরে নিতে পারবেন। আর যেগুলো একটু দূরে তার জন্য রয়েছে টোটোর ব্যবস্থা। টোটো পার হেড 10 টাকা থেকে 15 টাকা মতো চার্জ নেয়।